আমাদের নোয়াখালী জেলার প্রিয় সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, শহীদ পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন, আমাদের বিএনপির ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, পৌর বিএনপির ওয়ার্ড এর সভাপতি সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা আজকে ঈদের শুভেচ্ছার জন্য, ঈদের শুভেচ্ছা নয়, একটি মহতী উদ্যোগকে আমরা সামনে রেখে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা হলো জিয়া রহমান ফাউন্ডেশনের সভাপতি প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সারা বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, এই শহীদ পরিবারদের পাশে উনি দাঁড়িয়েছেন, আগেও দাঁড়িয়েছেন। এই আগস্ট বিপ্লবের গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন প্রায় 2000-এর কাছাকাছি যারা শহীদ হয়েছেন, এদের সবার কাছে উনি পৌঁছেছেন। ওনার উপহার সামগ্রী, নগদ অর্থ, কাউকে বাড়ি, কাউকে সাথে একটি চিঠি সমবেদনা জানিয়েছেন। এই যে একটি মহৎ উদ্যোগ, একটি রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে, রাজনৈতিক দলের শীর্ষ নেতার পক্ষ থেকে এটি আসছে। এটি হলো বাংলাদেশে, আপনারা জানেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি যখন বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসেন, উনি এসে এই মুক্তিযোদ্ধা সংসদ করেছিলেন, মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছেন, মুক্তিযোদ্ধা পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। তার ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন, পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। আজকে এই 2000 পরিবার এই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ হয়েছেন এবং প্রায় 20,000-এর মতো মানুষ আহত হয়েছেন। এই 1400 মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছে। এর মধ্যে 862 জন হচ্ছে বিএনপি পরিবারের সদস্য। তাই আজকে এই আন্দোলন সংগ্রামে তারেক রহমান সরাসরিভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের কারণে যেমনিভাবে 90-এর গণঅভ্যুত্থান বেগম খালেদা জিয়ার সরাসরি নেতৃত্বে হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে। এই জুলাই আগস্ট বিপ্লব তারেক রহমানের ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের 50টি রাজনৈতিক দলকে নিয়ে উনি যে জোট করেছিলেন, সেই জোটের কারণেই শেখ হাসিনা বিদায় হয়েছে। তাই আজকে আমরা বলতে চাই, বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভূ রাজনৈতিক এবং দেশের অর্থনীতি, দেশের আইন শৃঙ্খলা সব কিছু মিলেই আমরা এই ঈদ উত্তর আমরা ডক্টর ইউনূস সাহেবকে দোয়া করি, ওনাকে আল্লাহ যেন আরও দীর্ঘায়ু করেন এবং উনি অতি দ্রুত যেন একটি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে বাংলাদেশকে এই পরিস্থিতির থেকে উত্তরণের ব্যবস্থা করেন। যেটি করেছিলেন 90-এর গণঅভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন। সেদিন জেনারেল নুরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু নেননি। জেনারেল নুরুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনকে সামরিক বাহিনী সহায়তা করেছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। 5 আগস্ট আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকার সাহেব যদি হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিতেন, তাহলে বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটত। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়ায়। আমাদের এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, আমাদের এই সেনাবাহিনী যদি পাকিস্তান আর্মি থেকে সেদিন বিদ্রোহ না করত, তারা যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, জিয়া রহমান সকল সেক্টর কমান্ডাররা পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করে তারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। অতএব এই সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে বিতর্কিত যারা করতে চান, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। আমরা তাই বলতে চাই, সেনাবাহিনী বাংলাদেশের ভ্যানগার্ড, এই সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীর সপক্ষে আমাদের বক্তব্য থাকবে। কারণ সেনাবাহিনী প্রতিনিয়ত 90-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই 2024-এর 5 আগস্টের সবসময় জনগণের সপক্ষে, গণতন্ত্রের সপক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছেন। কারণ সেনাবাহিনী সৃষ্টি হয়েছে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। আর যারা বাংলাদেশের 71-কে অস্বীকার করেন, যারা 47-এর পূর্বে ফিরে যেতে চান, যারা 30 লক্ষ শহীদের রক্তের অস্বীকার করতে চান, যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে
এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে কোনো কথা বলেন না, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলেন, তারা বাংলাদেশের জনগণের সপক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না। যারা ৭১কে অস্বীকার করে তারা বাংলাদেশে ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই, তারা ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নাই, বাংলাদেশে রাজনীতি করারও তাদের অধিকার নেই। কারণ বাংলাদেশের জন্ম হয়েছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ৩০ লক্ষ শহীদের রক্তে। তাই আমরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক, এই দেশের সকল উন্নয়ন, এই দেশকে একটি বিশ্বের মানচিত্রে আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে আবার সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি শাসন থেকে বেগম খালেদা জিয়া। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিগত 17 বছর লন্ডনে আছেন। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর উনি দলের হাত ধরে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের যে রূপরেখা উনি দিয়েছেন, এই রূপরেখার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ একটি উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হবে। তাই আমরা আশা করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই যে মহান উদ্যোগ, শুধু এটা নয়, বিএনপি পরিবার, জিয়া ফাউন্ডেশন, অন্যান্য সমস্ত মিলে এই দেশের যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, হাসপাতালে আছেন, সবার পাশে উনি দাঁড়াচ্ছেন। এই মহান মানবিক কর্মকাণ্ডের জন্য আমরা বেগমগঞ্জবাসী ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ দিই। উনি যেন এই কর্মকাণ্ড চালিয়ে যান এবং বাংলাদেশে আগামী দিনে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আপনাকে বলি, হানা ভোট কি? হানা ভোট কে নেবে? হানা ভোট তো একটা সরকার থাকতে হবে বা একটা জাতীয় ইস্যুর উপর ভিত্তি করে সে হানা ভোট। এখন কি আমার দেশে কি কিসের উপর হানা ভোট হবে? হানা ভোট কিসের কারণে, কি কারণে হানা ভোট হবে? হানা ভোট এটা হলো যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, যারা দেশে নির্বাচিত সরকার আসুক চায় না, যারা অনির্বাচিত সরকারের কথা চিন্তা ভাবনা মাথায় আছে, তারাই এটা এই হানা ভোটের কথা বলে। অতএব আমরা সুস্পষ্টভাবে আমাদের জোট 50টি রাজনৈতিক দলের যে জোট, সেই জোট একটি কথাই বলে, সেটা হলো জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসবে। জাতীয় সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট মোচন করার কেউ নেই। যদি 90 গণ অভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অতি দ্রুত নির্বাচন না দিতেন, তাহলে সেদিনও জাতি একটা অন্ধকারাচ্ছন্নে পরিণত হতো। অতএব এখনো আমরা বলতে চাই, জাতিকে রক্ষা করতে হলে এই সমস্ত অজুহাত সৃষ্টি করে, আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, কয়েকজন উপদেষ্টা করেছেন, কয়েকজন উপদেষ্টা আছেন যারা ছাত্র রাজনীতি, যারা হলে থাকতেন, মেসে থাকতেন, টিউশনি করতেন, ওনারা 5-6 কোটি টাকার গাড়িতে চলেন, আগে পিছিয়ে আরো 30-40 কোটি টাকার গাড়ি থেকে এক নেতা গিয়েছেন তার বাড়িতে 100-র অধিক গাড়ি নিয়ে গেছেন। অতএব ওনারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে 5 কোটি টাকা দিয়ে ইফতার করেন, একটা দল করেছেন, সে দলের অনুষ্ঠান দল করতে সেখানে 15-20 কোটি টাকা খরচ করে দলের আত্মপ্রকাশ করেছেন। ওনারা চলাফেরা করেন, খাওয়ার আগে পরতেন 500 টাকার পাঞ্জাবি, এখন পরেন 30,000 টাকার পাঞ্জাবি, জুতা পরেন 50,000, হাতে ঘড়ি 40 লাখ টাকা। ওনারা হঠাৎ করে ওনাদের চেহারাটাতে যে রসটায় আসলো, অতএব প্রশাসনে ফোর্স করে অমুককে অমুকখানে দিতে হবে, অমুকের বদলি করতে হবে। এর থেকে জাতি মুক্তি চায়। আমি সমস্ত ব্যবসায়ীদের কাছে আলাপ করে, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের ছিলাম, ব্যবসায়ীরা বলেন, ভাই কবে আমরা মুক্তি পাবো? কারণ এরা এসে আমাদের বলে আমার এই কাজটা দিতে হবে, আমার অমুকের এই কাজ দিতে হবে। সচিবরা বলে এসে ফোর্স করে অমুককে অমুকখানে ট্রান্সফার করতে হবে, অমুক ইঞ্জিনিয়ারে অমুক জায়গায় দিতে হবে, অমুককে এই কাজ দিয়ে দিতে হবে। এই যে একটা দেশে নৈরাজ্য এবং মব জাস্টিসের নামে মানুষের ঘর বাড়িতে হামলা, তারা কি আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি দেশের মালিক নাকি? অতএব এর থেকে মুক্তি পেতে হলে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এবার